আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা ক্র্যাক এইচএসসি মেডি ইউনিভার্সিটির পরিপাক শোষণ অধ্যায়ের সর্বশেষ ক্লাসে উপস্থিত হয়েছি। অর্থাৎ আজকের এই ক্লাসের মাধ্যমে পরিপাক শোষণের সম্পূর্ণ টপিকগুলো তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করা হবে এবং এরই মাধ্যমে আমাদের একটি অধ্যায় সম্পূর্ণ প্লেলিস্ট সম্পূর্ণ হবে। তো যারা ইতিমধ্যে এই ক্লাসগুলোর পূর্বের টপিকগুলো করনি তারা অবশ্যই পর্ব 1, 2, 3, 4, 5 এই টপিকগুলো করে আসবে। তো আজকে আমরা ইন্টারেস্টিং অনেক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো চলে যাই, আজকে আমরা কি কি টপিক নিয়ে আলোচনা করব। এখানে হচ্ছে খাদ্যসার শোষণ, অর্থাৎ এতদিন ধরে আমরা তোমাদেরকে পরিপাকই পড়িয়েছি যে কিভাবে একটি খাদ্য পরিপাক হয়। তারপরে বৃহদন্ত্রের গঠন এবং স্থূলতা, একটি রোগ নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করে দিই। তো আমাদের সর্বপ্রথম খাদ্যসার শোষণ। তো খাদ্যসার শোষণের ক্ষেত্রে আমাদের আগে জানতে হবে যে শোষণের ক্ষেত্রে মূলত আমাদের এই খাবারগুলো কোথায় শোষিত হয়, তাই না? আমাদের খাবারগুলো মেইনলি যদি বলো তাহলে ক্ষুদ্রান্ত্র এবং বৃহদান্ত্র, এই দুইটা জায়গায় শোষিত হয়। ক্ষুদ্রান্ত্র এবং আরেকটা কি বলেছি, বৃহদান্ত্র। তো সবচেয়ে বেশি মেইনলি হচ্ছে ক্ষুদ্রান্তের ভিতরে আসলে খাদ্যগুলো শোষিত হয়ে থাকে। তো এখন ক্ষুদ্রান্তের ভিতরে যে খাবারগুলো শোষিত হয়, সেই শোষণকৃত খাবারগুলো কার মাধ্যমে শোষিত হয় সেটাও আমাদের জানা দরকার। সাধারণত যার মাধ্যমে শোষিত হয় তার নাম হচ্ছে ভিলাই। তার নাম কি? ভিলাই। তা আমাদের সর্বপ্রথম ভিলাইয়ের গঠন বা শোষণকারী কোষগুলো নিয়ে একটু আলোচনা তোমাদের সাথে আসলে করা দরকার। তো তোমরা দেখবা আমাদের যে ক্ষুদ্রান্ত আছে, আমি যদি ক্ষুদ্রান্তের কথা বলি, আমি আগে একটা তোমাদেরকে ধারণা দিই। ধরো এটা হচ্ছে একটা ক্ষুদ্রান্ত, ঠিক আছে? এটা একটা ক্ষুদ্রান্ত। এই ক্ষুদ্রান্তের ভিতরে নর্মালি আমাদের এর ভিতরে অংশের ভিতরে শোষণকারী কোষ থাকে। সেই শোষণকারী কোষগুলো কেমন হয়ে থাকে? সেই শোষণকারী কোষগুলো হচ্ছে ভিলাই, এগুলো এরকম অবস্থান করে থাকে। তা আমরা এই যে শোষণকারী কোষ ভিলাই, যেগুলো অনেকে মিলে মাইক্রোভিলাই বা এই গঠনটা করে থাকে, এটার একটা বড় গঠন তোমাদেরকে আগে দেখাই। তো আমাদের ক্ষুদ্রান্তের ভিতরে বা বৃহদান্ত্রের ভিতরে সর্বপ্রথম অর্থাৎ খাদ্যের সংস্পর্শে সামনে থাকে এরকম অংশ হচ্ছে এই যে এটার নাম হচ্ছে এপিথেলিয়াল কোষ। এই কোষটার নাম কি? এই কোষটার নাম হচ্ছে এপিথেলিয়াল কোষ, ঠিক আছে? এটার নাম হচ্ছে এপিথেলিয়াল কোষ। এই এপিথেলিয়াল কোষের ক্ষেত্রে, অর্থাৎ এই এপিথেলিয়াল কোষ যেগুলো দেখতে পাচ্ছ, এই এপিথেলিয়াল কোষে সাধারণত খাবারগুলো শোষিত হয়ে থাকে। এই যে এপিথেলিয়াল কোষগুলোতে খাবারগুলো শোষিত হয়। তো এপিথেলিয়াল কোষগুলো, এগুলো তো নাম এপিথেলিয়াল কোষ। ওকে, এখন এর মধ্যে আরো কিছু গঠন আছে, সেগুলো তোমাদেরকে দেখতে হবে। সেই গঠনগুলো কি কি হতে পারে সেগুলো নিয়েও তোমাদের সাথে কথা বলবো। এবং এই এপিথেলিয়াল কোষের নিচে, অর্থাৎ এই আবরণের নিচে মূলত আমাদের রক্তনালীগুলো থাকে, সেই রক্তনালীগুলো নিয়েও তোমাদের সাথে আলোচনা করব। তাহলে এগুলোকে আমরা বলছি হচ্ছে এপিথেলিয়াল কোষ, ঠিক আছে? ওকে ফাইন, এপিথেলিয়াল কোষগুলোর ছবি আমাদের পুরোপুরি সম্পন্ন। তাহলে এগুলোকে আমরা চিহ্নিতকরণটা দিয়ে দেই। এই চিহ্নিতকরণে এটাকে আমরা কি বলছি? এগুলোকে আমরা বলছি হচ্ছে এপিথেলিয়াল কোষ। এপিথেলিয়াল, ঠিক আছে? এপিথেলিয়াল কোষ। এই এপিথেলিয়াল কোষের উপরেই আমাদের অসংখ্য ভিলাই অবস্থান করে। কে অবস্থান করবে? ভিলাই অবস্থান করবে। অর্থাৎ এগুলোকে আমরা সাধারণত শোষণকারী কোষ বলে থাকি। এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা বলবো হচ্ছে শোষণকারী অংশ। মূলত এই ভিলাই হচ্ছে আমাদের খাবারগুলো শোষণ করে। সেটা শর্করা হোক, প্রোটিন হোক, লিপিড হোক, ভিটামিন হোক, যাই হোক না কেন এরা শোষণ করে থাকে। তার মানে আমরা এই যে অংশটাকে আমরা কি বলছি? এগুলোকে আমরা বলছি হচ্ছে ভিলাই। মানুষের দেহে ক্ষুদ্রান্তের ভিতরে এবং বৃহদান্ত্রের ভিতরে ভিলাইয়ের সংখ্যাটা তোমাদের মনে রাখতে হবে। প্রায় 50 লক্ষের কাছাকাছি ভিলাই মানুষের দেহে অবস্থান করে এবং এই ভিলাইগুলি খাদ্যগুলো শোষণ করে। তো এপিথেলিয়াল কোষের চারপাশে কিছু রক্তজালক থাকে। এর মধ্যে কিছু রক্তজালক হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, ঠিক আছে? যেরকম কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে এরাও থাকে। এবং পাশাপাশি হচ্ছে তোমার অক্সিজেন যুক্ত রক্ত পরিবহনের জন্য ধমনীয় থাকে। কে থাকবে? ধমনীয় থাকবে। যেরকম অক্সিজেন যুক্ত রক্ত পরিবহনের জন্য ধমনীয় অবস্থান করবে। ওরা এমন ভাবে শোষণকারী কোষের ভিতরে অবস্থান থাকে বা অবস্থান করে যাতে খাদ্যগুলো পরিপূর্ণভাবে শোষিত হয়। মজার বিষয় হচ্ছে, তার মানে সবার ফার্স্টে আমরা ভিলাই দেখতে পাচ্ছি। এই ভিলাইগুলো নিয়ে যখন অসংখ্য ভিলাই একসাথে থাকে, এই অসংখ্য ভিলাই যখন একসাথে থাকে তখন সেটা ব্রাশ বর্ডার বা এটাকে আমরা মাইক্রোভিলাইও বলে থাকি। এই ভিলাই যখন একসাথে থাকবে তখন আমরা সেটাকে কি বলবো? ব্রাশ বর্ডার, অথবা আমরা এটাকে মাইক্রোভিলাইও বলে থাকি, ঠিক আছে? মাইক্রোভিলাইও এটা আমরা বলি। তো এখন তোমরা একটা জিনিস দেখছো যে যখন কোনো খাবার শোষিত হয়, শোষণ করার পরে এই ভিলাই যখন শোষণ করে এপিথেলিয়াল কোষকে
কোষের মধ্য দিয়ে প্রবেশ করার পরে কিন্তু আমরা রক্তনালীকে পেয়ে যাচ্ছি, যেখানে কার্বন ডাই অক্সাইড অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। এর পাশাপাশি অর্থাৎ এই রক্তনালীর ভিতরেও আমাদের আরেকটা নালী আছে যাকে বলা হয় লসিকা নালী, যাকে আমরা কি বলবো, এই যে আরেকটা নালী আছে, এই নালীটাকে আমরা বলবো হচ্ছে লসিকা নালী। তার মানে এই লসিকা নালীর ভিতরেও খাদ্য উপাদানগুলো, শোষণকারী কোষের খাদ্য উপাদানগুলো থাকে, অবস্থান করে। তাহলে আমরা চিহ্নিতকরণের দিক থেকে যদি বলি, তাহলে এটা হচ্ছে আমাদের ধমনী, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে ধমনী। এটাকে আমরা বলে থাকি শিরা, এটাকে আমরা কি বলি, শিরা, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। এবং সবচেয়ে ভিতরের যে অংশটা আছে, এই ভিতরের অংশটাকে আমরা বলে থাকি লসিকা নালী, যার ভিতরে লসিকা পরিবাহিত হয়। ঠিক আছে, লসিকা নালী। ওকে, এই জিনিসগুলো নিয়েই মূলত আমাদের শোষণকারী কোষ বা আমাদের যে ক্ষুদ্রান্তের ভিতরে যে খাবারগুলো শোষণ করা হয়, সেই শোষণকারী খাবারগুলো এখানে অবস্থান করে। এখানে বিভিন্ন ধরনের খাদ্য উপাদানগুলো মূলত শোষিত হয়, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, ভিটামিন, খনিজ লবণ সবই শোষিত হয়। তাহলে আমরা শোষণকারী কোষের ভিলাইয়ের গঠন, এপিথেলিয়াল কোষ এবং অন্যান্য যে অংশগুলো আছে সেগুলো তোমাদেরকে একবার করে দেখালাম, যে কে প্রথমে থাকবে, কে শোষণ করবে, তারপরে কে ঢুকবে, এই সম্পর্কে দেখালাম। এখন এখানে একটা জিনিস তোমরা জানো, যে আমরা যেই খাবারই শোষণ করি না কেন, সেই খাবারগুলো শোষণ করার ক্ষেত্রে শর্করা বা প্রোটিন এগুলো মূলত রক্তনালীর ভিতরে ঢুকে, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ ধমনী শিরা। আর যেগুলো চর্বি জাতীয় খাবারগুলো, সেগুলো এই শোষণকারী কোষ ভিলাইয়ের পরবর্তীতে আগে ঢুকবে লসিকা এবং তারপরে রক্তনালী। তাহলে এই ঘটনাগুলো কিভাবে হয় সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করা দরকার। চলো তোমাদের সাথে সেই বিষয়গুলো নিয়ে তাহলে আলোচনা করি। আমরা এখন তোমাদেরকে দেখাবো আমরা যে খাবার উপাদানগুলো শোষণ হয়, সেই খাবার উপাদানগুলোর মধ্যে যে উপাদানগুলো আছে সেগুলো মূলত কিভাবে শোষিত হয়ে থাকে। ঠিক আছে, ফাইন। প্রথমে আমরা শর্করা শোষণ নিয়ে কথা বলি। আমাদের শর্করা শোষণের ক্ষেত্রে আগে তোমাকে জানতে হবে যে আমরা যে শর্করা শোষণ করব, এই যে জটিল শর্করা, এই জটিল শর্করা মুখ এবং ডিওডেনাম, ক্ষুদ্রান্তের ডিওডেনাম, এই মুখ এবং ক্ষুদ্রান্তের ডিওডেনাম পরিপাক করে বিভিন্ন এনজাইমের মাধ্যমে পরিপাক করে সর্বশেষ যেই উপাদান পরিণত করে তার নাম হচ্ছে গ্লুকোজ। যতক্ষণ গ্লুকোজ বা এদেরকে বলা হয়ে থাকে, এদের আরেকটা সুন্দর নাম আছে, এদেরকে বলা হয় মোনোস্যাকারাইড। এদেরকে আমরা কি বলবো, মোনোস্যাকারাইড, অর্থাৎ শর্করার মধ্যে সর্বশেষ উপাদান যাদেরকে আর আমরা ভাগ করতে পারি না। ঠিক আছে, তাহলে এই মোনোস্যাকারাইডের মধ্যে শুধুমাত্র গ্লুকোজ না, আরো অন্যান্য উপাদানও হতে পারে, ফ্রুক্টোজ হতে পারে, অনেক কিছু হতে পারে। যতক্ষণ পর্যন্ত এই মোনোস্যাকারাইডে পরিণত হবে না ততক্ষণ পর্যন্ত এরা পরিপাক করতেই থাকবে। যখনই পরিপাক হয়ে যাবে ক্ষুদ্রান্তের ডিওডেনাম এবং মুখগহ্বরের মাধ্যমে, তখন ওই ক্ষুদ্রান্তের মধ্যে আমরা তিনটা অংশ জানি। ক্ষুদ্রান্তের তিনটা অংশ কি কি, চলো এটা আমরা একবার একটু বলি। যে ক্ষুদ্রান্ত, ঠিক আছে, ক্ষুদ্রান্তের তিনটা অংশ আছে। একটা হচ্ছে ডিওডেনাম, যেটা মূলত আমাদের খাদ্যগুলোকে পরিপাকে বেশ হেল্প করে। আরেকটা কি 2 নাম্বার হচ্ছে জেজুনাম, ওকে, ডিওডেনাম একটা, জেজুনাম একটা, এবং 3 নাম্বার হচ্ছে ইলিয়াম। 3 নাম্বারটা কি, 3 নাম্বার হচ্ছে ইলিয়াম। তো আমাদের মেইনলি খাবার পরিপাক হয় হচ্ছে ডিওডেনাম এবং ডিওডেনামে, আর শোষণ হয় হচ্ছে জেজুনাম ও ইলিয়ামে। তো এই শর্করা জাতীয় খাবারগুলো শোষণের কথা যদি বলো, শোষণ, তাহলে শোষণ হবে কোথায় এক্স্যাক্টলি, তাই না? জেজুনাম বা ইলিয়ামে যে কোনো একটাতে তো শোষণ হবে। মনে রাখতে হবে শোষণ হবে কোথায়, জেজুনামে। কিসের মাধ্যমে শোষণ হবে, জেজুনামে। তো জেজুনামে আমার যে খাবারটা শোষিত হবে, এই শোষণটা হচ্ছে সক্রিয় শোষণ প্রক্রিয়ায় হবে। তাহলে এখানে তোমরা দুইটা ওয়ার্ড পাবে, একটা হচ্ছে সক্রিয় শোষণ আর একটা হচ্ছে নিষ্ক্রিয় শোষণ। এই যে সক্রিয় শোষণ আর একটা কি বললাম, নিষ্ক্রিয় শোষণ। এই সক্রিয় শোষণটা মানে কি, এটাও তো তোমাদের জানা দরকার। সক্রিয় শোষণ মানে হচ্ছে এটিপি শক্তির প্রয়োজন হয়। কি হয়, এটিপি শক্তির প্রয়োজন হয়, এটিপি শক্তির প্রয়োজন হবে। এই এটিপি শক্তির প্রয়োজনকেই বলা হয়ে থাকে সক্রিয় শোষণ। অর্থাৎ যে শোষণ প্রক্রিয়ায় এটিপি শক্তির বিশদভাবে বা বিস্তারিত বা পরিপূর্ণভাবে প্রয়োজন হবে তাকে আমরা বলবো হচ্ছে এটিপি শক্তির প্রয়োজন হলে তাকে আমরা বলবো হচ্ছে কি, আমরা সেটাকে বলবো হচ্ছে সক্রিয় শোষণ। এছাড়া সক্রিয় শোষণ বাদে এছাড়া আরেকটা হরমোনও কাজ করে থাকে, অর্থাৎ ইনসুলিন। হরমোনের ক্ষেত্রে, গ্লুকোজ শোষণের ক্ষেত্রে দুইটা হরমোনও সাহায্য করে। সেই হরমোনের নাম কি, হরমোনের ক্ষেত্রে 1 নাম্বার হচ্ছে ইনসুলিন, এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইনসুলিন। ঠিক আছে, ইনসুলিন কার্বোহাইড্রেট শোষণের ক্ষেত্রে সাহায্য করে। 2 নাম্বার হচ্ছে গ্লুকোকর্টিকয়েড। ঠিক আছে, গ্লুকোকর্টিকয়েড এই হরমোনটাও মূলত সাহায্য করে থাকে। কর্টিকয়েড এই হরমোনটাও আমাদের গ্লুকোজ বা শর্করা শোষণে
সাহায্য করে। তাহলে এখানে আমরা যেই যেই তথ্যগুলো দিলাম এগুলো মূলত শর্করা শোষণ প্রক্রিয়ায় আমরা পড়ব। এবার আসো আমিষ শোষণ। সেম ভাবে আমরা যদি আমিষের কথা বলি, অর্থাৎ আমিষের ক্ষেত্রে অর্থাৎ জটিল যে আমিষটা আছে, পাকস্থলী, তোমরা সবাই জানো যে পাকস্থলী এবং ক্ষুদ্রান্তের ডিওডেনামে পরিপাক হয়ে জটিল আমিষ, তাই না, ক্ষুদ্রান্তের ডিওডেনামে পরিপাক হয়ে শেষ পর্যন্ত অ্যামাইনো অ্যাসিড পরিণত করবে। এই অ্যামাইনো অ্যাসিডে যখন পরিণত হবে তখন তারা রক্তের মধ্যে প্রবেশ করে এবং শোষণ করার মতো অবস্থানে পরিণত হয়। তো এইটাও মূলত আমাদের দুইটা জায়গায় শোষিত হবে। কোন কোন জায়গায় শোষিত হবে চলো সেটাও একটু বলি, যে এই খাবারটাও আমাদের দুইটা জায়গায় শোষিত হবে, অ্যামাইনো অ্যাসিডও দুইটা জায়গায় শোষিত হবে। এক নাম্বার যদি বলা হয়, এক নাম্বার কোন কোন অংশ, এক নাম্বার হচ্ছে ডিওডেনামের ভিলাই, ডিওডেনামে পরিপাকও হয় আবার ডিওডেনামে শোষণও হয়, ঠিক আছে। তার মানে কোথায় কোথায় শোষণ হচ্ছে, কোথায় কোথায় তোমার হচ্ছে পরিপাক হচ্ছে, এই জিনিসগুলো মনে রাখতে হবে। ডিওডেনামেও শোষিত হবে, আবার শেষ তো জেজুনাম তো আছে, ইলিয়ামও কিন্তু মূলত বলা যেতে পারে যে ইলিয়ামের কথা যেটা বলছি, যে ইলিয়ামও কিন্তু কখনো কখনো শোষণ করে। তো ডিওডেনাম এবং জেজুনামের যে ভিলাইয়ের প্রাচীর আছে, এই ভিলাইগুলো মূলত আমাদের অ্যামাইনো অ্যাসিড শোষণ করে রক্তের মধ্যে প্রবেশ করে। প্রশ্ন জাগতে পারে এটা কোন প্রক্রিয়া হয়, এইটাও সক্রিয় পরিশোষণ প্রক্রিয়ায় হয়। সক্রিয় পরিশোষণ প্রক্রিয়ায় মূলত আমাদের এই অ্যামাইনো অ্যাসিড গুলো শোষিত হয়ে থাকে। তারপরে চলো আমাদের পানি আছে, খনিজ লবণ আছে এবং সেই সাথে ভিটামিন আছে, সেগুলো নিয়েও তোমাদের সাথে কথা বলি। তো পানি শোষণের ক্ষেত্রে আমরা যদি নর্মালি তোমাদেরকে বলি, পানি, খনিজ লবণ বা যাই বলো না কেন, এরা প্রত্যেকেই কিন্তু ক্ষুদ্রান্তের প্রাচীরে বা ক্ষুদ্রান্তের মধ্যে শোষিত হয়। মানে করো বইয়ের ভাষা অনুযায়ী যদি বলি, এক্স্যাক্টলি ওরকম ভাবে বলে না, ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম, ক্ষুদ্রান্তের সবাই মোটামুটি ভাবে পানি শোষণ করে। পানি, খনিজ, ভিটামিন এরা প্রত্যেকেই ক্ষুদ্রান্তের প্রাচীরে শোষিত হয়। তাহলে পানির ক্ষেত্রেও আমরা বলতে পারি ক্ষুদ্রান্ত, কারণ এদের তো আমাদের পরিপাক, পানির তো কোনো পরিপাক করার দরকার নেই, তাই না, সরাসরি শোষিত হবে। তাহলে ক্ষুদ্রান্তের প্রাচীর, এরাও ক্ষুদ্রান্তের প্রাচীরে শোষিত হবে। তারপরে আমি যদি খনিজ লবণের কথা বলি, এরাও ক্ষুদ্রান্তের প্রাচীরে শোষিত হবে। এবং সেই সাথে আমি যদি ভিটামিন শোষণের কথা বলি, এরাও মূলত ক্ষুদ্রান্তে শোষিত হবে। তবে স্পেসিফিকভাবে একটু স্পেশাল তোমার কিছু অবজেক্টিভের জন্য লাগতে পারে, কারণ এই তিনটা জিনিস, এগুলো সম্পূর্ণ এই স্লাইডটাই কিন্তু অবজেক্টিভের জন্য লাগে, যে কোথায় শোষিত হয়, কি প্রক্রিয়া শোষিত হয়। হ্যাঁ, প্রক্রিয়ার কথা যদি তোমরা জিজ্ঞেস করো যে এই তিনটা জিনিস কি প্রক্রিয়া শোষিত হবে, তাহলে এরাও মূলত সক্রিয় পরিশোষণ প্রক্রিয়ায় শোষিত হয়, ঠিক আছে, সক্রিয় বা নিষ্ক্রিয় পরিশোষণ প্রক্রিয়ায় এরা মূলত শোষিত হয়ে থাকে। এদের শোষণ করার জন্য আসলে খুব বেশি এটিপি শক্তির প্রয়োজন হয় না, এরা খুব দ্রুত শোষিত হয়। এখন পানি শোষণের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, যে প্রতি ঘন্টায়, অর্থাৎ প্রতি এক ঘন্টায় প্রায় পানি, ক্ষুদ্রান্তের প্রাচীর, ডিওডেনাম, জেজুনাম প্রায় 200 থেকে 400 ml পর্যন্ত পানি শোষণ করে। তাহলে প্রত্যেক ঘন্টায় পানি শোষণ হয় কত, 200 থেকে 400 ml। আর ভিটামিন শোষণের কথা যদি বলি, তাহলে স্পেশালি ভিটামিনকে দুই ভাগে আমরা ভাগ করি, এটা আমরা যকৃতে পড়েছিলাম। একটা হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন, আর একটা হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন। তো ফ্যাট সলিউবল ভিটামিনের কথা যদি বলা হয়, চর্বিতে দ্রবণীয় ভিটামিন, ঠিক আছে। তো ফ্যাট সলিউবল ভিটামিনের নাম হচ্ছে এ, ডি, তারপরে হচ্ছে ই এবং কে। এই 4 ধরনের ভিটামিন চর্বির মাধ্যমে পিত্ত লবণ, পিত্তরসের মাধ্যমে শোষিত হয়। আর পানিতে দ্রবণীয় ভিটামিনের কথা যদি জিজ্ঞেস করো, তাহলে পানিতে দ্রবণীয়, সরাসরি পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে বি এবং সি, এরা পানির মাধ্যমে ক্ষুদ্রান্তের মধ্যে শোষিত হয়। তো এই যে আমাদের কোন কোন বলা যেতে পারে খাবার কিসের মাধ্যমে শোষিত হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। তোমরা আরেকটা আমাকে প্রশ্ন করতে পারো যে ভাই, শর্করা শোষণের ক্ষেত্রে তো আপনি হরমোনের কথা বলছেন, আমিষ শোষণের ক্ষেত্রে হরমোন নাই। অবশ্যই আছে, আমিষ শোষণের ক্ষেত্রেও হরমোন আছে। সেই হরমোনের নাম কি? সেই হরমোনের নাম হচ্ছে থাইরক্সিন। কোন হরমোন? থাইরক্সিন। অর্থাৎ এরা সাহায্য করে থাকে আমিষ শোষণের ক্ষেত্রে। তাহলে এই যে দেখতে পাচ্ছি আমাদের এই খাদ্যসার শোষণের যে উপাদানগুলো, যেগুলো আমরা খাবার হিসাবে গ্রহণ করি, শর্করা, প্রোটিন, লিপিড, খনিজ লবণ। লিপিড তো আমরা এখনো বলিনি, লিপিডটাকে আমরা স্পেশালি বলবো, কারণ লিপিড শোষণটা এদের মতো এতটা সহজ না, একটু ঝামেলাপূর্ণ। কি জন্য ঝামেলাপূর্ণ? তোমাদের একটা জিনিস আবারও বলি, খেয়াল করো, আমরা যখন শোষণকারী কোষ তোমাদেরকে দেখাচ্ছিলাম, তখন আমরা তোমাকে দেখাইছিলাম যে ভিলাই ফার্স্টে খাদ্যকে শোষণ করবে, তারপরে এপিথেলিয়াল কোষকে, তোমার হচ্ছে এপিথেলিয়াল কোষকে ভেদ করে পিছনে যে রক্তনালীগুলো আছে, এতক্ষণ ধরা যে খাবার উপাদানগুলো বললাম, যে শর্করা, প্রোটিন, তারপরে হচ্ছে খনিজ লবণ, ভিটামিন এবং
তোমার আরেকটা ছিল পানি, এরা সবাই এই ভিলাই এপিথেলিয়াল কোষকে ভেদ করে পরবর্তীতে রক্তনালীতে ঢুকে। কিন্তু লিপিড শোষণের ক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে, অর্থাৎ এই যে লসিকা নালী এখানে একটু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এখন চলো প্রশ্ন করতেই পারো যে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেইটা আমাদের অবশ্যই জানা দরকার। চলো লিপিড শোষণের ক্ষেত্রে আমরা একটু দেখি যে আসলে লিপিড শোষণটা কিভাবে হয়। তো আমি তোমাদেরকে আরেকবার যদি একটু দেখাই, মানে আমরা যদি এই ছবিটা আরেকবার তোমাদেরকে একটু ছোট্ট করে আঁকি তাহলে আরেকটা মানে ভালো হয়। তাহলে এটা হচ্ছে সেই এপিথেলিয়াল কোষ, ঠিক আছে, এটা হচ্ছে কি সেই এপিথেলিয়াল কোষ সাপোজ। তারপরে মনে করো এই জায়গায় আমাদের কি থাকবে, এই জায়গায় আমাদের রক্তনালীগুলো থাকবে, অর্থাৎ এই যে শিরা, এই শিরাটা থাকবে এবং আমাদের ধমনী থাকার কথা, সেই ধমনীটা আমরা এঁকে ফেলি। এই যে এটা হচ্ছে সেই ধমনী, ওকে, এটা হচ্ছে সেই ধমনী এবং এদের মাঝখানে আমাদের কি থাকবে, এদের মাঝখানে আমাদের লসিকা নালী থাকবে। কে থাকবে? লসিকা নালী। এই যে এটা হচ্ছে লসিকা নালী, ঠিক আছে, এটা হচ্ছে লসিকা নালী। তো একটা জিনিস একটু খেয়াল করো, আমাদের চর্বি জাতীয় যে খাবার উপাদানগুলো আছে, চর্বি জাতীয় যে খাদ্য উপাদান, হ্যাঁ, চর্বি জাতীয় যে খাদ্য উপাদানগুলো আছে, সেই চর্বি জাতীয় খাদ্য উপাদানগুলো কিভাবে শোষিত হয়, সেই চর্বি জাতীয় খাদ্য উপাদানগুলো কেন এত জটিল সেটাও বলি। আর চর্বি জাতীয় খাদ্য উপাদানগুলো একটু জটিল প্রক্রিয়া শোষণ হওয়ার অন্যতম আরেকটা কারণ হচ্ছে, দেখবা শর্করা বলো, প্রোটিন বলো, লিপিড বলো, যাই বলো না কেন, মানে শর্করা প্রোটিন যেই দুইটা খাবারের কথা বললাম, এরা মূলত একটা ধরনের শর্করা মুখে একবার পরিপাক হয়, ডিওডেনামে পরিপাক হয়। প্রোটিন একবার পাকস্থলীতে পরিপাক হয়, ডিওডেনামে পরিপাক হয়। কিন্তু লিপিড ওয়ানলি ওয়ান ডিওডেনামে পরিপাক হয়। এই যে লিপিড, লিপিডের যে পরিপাক, কোনটার কথা বলছি? লিপিড পরিপাক, ঠিক আছে, লিপিড পরিপাক। লিপিড তাহলে পরিপাক হচ্ছে কোথায়? ডিওডেনামে। আবার শোষণও হচ্ছে ডিওডেনামে। যেহেতু এক জায়গায় হচ্ছে, কয় জায়গায় হচ্ছে? এক জায়গায়। এই এক জায়গায় হওয়ার কারণে লিপিড পরিপাকের ক্ষেত্রে বেশ কিছু উপাদান তৈরি হয়। যেমন তোমরা সবাই জানো গ্লিসারল তৈরি হতে পারে লিপিড পরিপাকের পরে, গ্লিসারল ক্ষুদ্রতম একক। তারপরে হচ্ছে তোমার ফ্যাটি অ্যাসিড তৈরি হয়। কি তৈরি হয়? ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে, ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড তৈরি হতে পারে। তারপরে মনে করো কোলেস্টেরল তৈরি হতে পারে। কি তৈরি হতে পারে? কোলেস্টেরল, কোলেস্টেরল তৈরি হতে পারে, ঠিক আছে, কোলেস্টেরল। এই যে উপাদানগুলো পরিপাক হয়, এই জিনিসগুলো আমরা লিপিড পরিপাকের পড়ে আসছি। এখন এই ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, কোলেস্টেরল তৈরি হয়, এটা নিয়ে কোনো সমস্যা নাই। সমস্যাটা হচ্ছে এই ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল এবং কোলেস্টেরল বিভিন্ন আকার আকৃতি বিশিষ্ট হয়। বিভিন্ন আকার আকৃতি, মনে করো যে বড় বড় ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল, আবার ছোট ছোট ফ্যাটি অ্যাসিড এবং কোলেস্টেরল তৈরি হতে পারে। অর্থাৎ এই তিন ধরনের উপাদানগুলো গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড এবং কোলেস্টেরল ছোট বড় দুই রকমের হতে পারে। একটা ধরো এই যে এটা একটা ছোট আর এটা হচ্ছে বড়, দুইটা গ্রুপে আমরা মনে করো ভাগ করি। যেগুলো ছোট অর্থাৎ ছোট ছোট উপাদান, ছোট ছোট উপাদান, ঠিক আছে, ছোট ছোট উপাদান, সেগুলো কি করবে? সেগুলো মূলত এই যে এইখানে যে ভিলাইয়ের প্রাচীরগুলো আছে, যে ভিলাই, এই যে ভিলাইগুলো থাকে এপিথেলিয়াল কোষে, যে ভিলাইগুলো থাকে, এই ভিলাইগুলো ছোট ছোট উপাদানগুলো সরাসরি শোষণ করে, সরাসরি এরা শোষণ করে সুন্দর করে এপিথেলিয়াল কোষ থেকে রক্তের মধ্যে এরা প্রবেশ করে দেবে। তার মানে যেগুলো ছোট ছোট ফ্যাটি অ্যাসিড, কি কি বললাম? ছোট ছোট ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল যারা আছে, এরা মূলত সরাসরি কোথায় ঢুকবে? রক্তের মধ্যে ঢুকবে। ছোট ছোট ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এদের জন্য কোনো ঝামেলা নাই। ঝামেলাটা হচ্ছে এই বড়দেরকে নিয়ে, কারণ আমরা যেহেতু ডিওডেনামে একবার পরিপাক হয়, তাই বড়দেরকে নিয়ে একটু ঝামেলা হয়। ছোট ছোট ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল এরা কি প্রক্রিয়ায় সরাসরি রক্তনালীর ভিতর ঢুকবে? সেটা হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ। অর্থাৎ নিষ্ক্রিয় কেন বলা হয়েছে? নিষ্ক্রিয় এই কারণে বলা হয়েছে কারণ এদের শোষণের ক্ষেত্রে এটিপি শক্তি সরাসরি ইনভলভ হয় না। ওকে, তো ছোট ছোট ফ্যাটি অ্যাসিড নিয়ে তো কোনো ঝামেলা নাই। ঝামেলাটা হচ্ছে বড় বড় ফ্যাটি অ্যাসিড গুলো নিয়ে, যেগুলো একটু আকারে বড় হয়, বড় বড় ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, সেগুলো কি করে? এদেরকে, এদের সাথে চারপাশে তোমার একটা জিনিস যুক্ত হবে। কি যুক্ত হবে? এই বড় বড় ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের সাথে চারপাশে মনে করো পিত্তরস যুক্ত হবে। এই বড় বড় ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের সাথে কি যুক্ত হবে? পিত্তরস যুক্ত হবে। পিত্তরস যুক্ত হয়ে তখন একটা যৌগ গঠন করে। এই পিত্তরস যৌগ যুক্ত হয়ে যখন যৌগটা গঠন করে, তখন এদের নাম হয় হচ্ছে মাইসেলি। এদেরকে আমরা কি বলবো? এদেরকে আমরা বলবো হচ্ছে মাইসেলি, ঠিক আছে। তাহলে এই পিত্তরস যখন বড় বড় ফ্যাটি অ্যাসিড গুলো, গ্লিসারল গুলোর সাথে যুক্ত হয়, তখন একটা যৌগ অবস্থান তৈরি হয় যার নাম হচ্ছে মাইসেলি। ওকে ফাইন, তো আমরা মাইসেলি নিয়ে কথা বলছিলাম। মাইসেলি, এই মাইসেলির ভিতরে এই যে উপাদানগুলো দেখতে পাচ্ছ, গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল, অর্থাৎ বড় বড় ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, এর পাশাপাশি আরেকটা উপাদান কি থাকবে? পিত্তরস।
তো এই ধরো মাইসিলি গঠন করলো, এটা একটা মাইসিলি গঠন করলো। এই মাইসিলি কেন গঠন হয় জানো? এই যে বড় বড় ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল যখন পিত্তরসের সংস্পর্শে আসে তখন তাদের আকার আকৃতি আরেকটু ছোট হয়, মানে আরো একটু সহজ উপাদানে পরিণত হয়। ওকে, মাইসিলি তৈরি হওয়ার পরে মাইসিলি তৈরি হওয়ার পরে যে ভিলাই কোষগুলো আছে এইবার তারা এদেরকে শোষণ করতে চেষ্টা করে। এই যে এগুলো হচ্ছে ভিলাই কোষ, এগুলোর নাম কি আরেকবার চিহ্নিত করে দিচ্ছি, যদি আমরা একটু আগে একবার দেখেছি, এগুলোর নাম হচ্ছে ভিলাই কোষ। তাহলে বড় বড় ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল এই মাইসিলি তৈরি হওয়ার পরে বড় বড় ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলগুলো ছোট ছোট ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয় এবং ভিলাই কোষগুলো তখন তাদেরকে শোষণ করার মতো ক্ষমতা রাখে। তাহলে এখন শোষণ করে সরাসরি রক্তনালীর মধ্যে ঢুকাই দিবি, এটাই তো নর্মাল, শেষ, খেলা এখানেই খতম না। ঝামেলাটা হচ্ছে যখন ভিলাই, ঠিক আছে, ধরো একটা ভিলাই কোষ, ধরো এটা হচ্ছে একটা ভিলাই কোষ, এটা কি একটা ভিলাই কোষ। এই ভিলাই কোষের ভিতরে যখন এই মাইসিলি কাছাকাছি আসে, কোথায় আসে? কাছাকাছি আসে। এই ভিলাইয়ের কাছে যখন মাইসিলি কাছাকাছি আসবে, ঠিক আছে, ভিলাইয়ের কাছে যখন মাইসিলি কাছাকাছি আসবে তখন পিত্তরস ছাড়া, কে ছাড়া? পিত্তরস ছাড়া। এই যে পিত্তরস যে মাইসিলি তৈরি করতে সাহায্য করেছিল সেই পিত্তরস ছাড়া এই ছোট ছোট ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল গুলো ভিলাইয়ের কোষের মধ্যে অবস্থান করতে থাকে। তার মানে ঘটনাটা কি হলো? ঘটনাটা হলো যে ভাইয়া যখন লিপিড পরিপাক হয়, আচ্ছা আমরা পুরোটা একবার রিপিট পরে বলবো, যে এখন পিত্তরস ছাড়া তো ভিলাইয়ের ভিতরে ছোট ছোট ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তো ঢুকলো। এই ছোট ছোট ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল এগুলো যখন প্রবেশ করে তখন এর চারপাশে, ভিলাইয়ের ভিতরে, এটা কিন্তু ভিলাইয়ের ভিতরের ঘটনা বলছি, এর চারপাশে ফসফোলিপোপ্রোটিনের একটা আবরণ যুক্ত হয়। এই যে ফসফোলিপোপ্রোটিনের একটা আবরণ তৈরি হয়, এদেরকে আবৃত করে রাখে ফসফোলিপোপ্রোটিন, ঠিক আছে, ফসফোলিপোপ্রোটিনের একটা আবরণ তৈরি হয়, ফসফোলিপোপ্রোটিন। এই যে ফসফোলিপোপ্রোটিনের যে একটা আবরণ তৈরি হলো, এই আবরণ সহ ভিলাই কোষের মধ্যে অবস্থান করে, এটাকে বলা হয় শোষণকারী কোষ। এটা কোথায় অবস্থান করে? এই যে ভিলাইয়ের ভিতরে অবস্থান করে, ঠিক আছে, ভিলাইয়ের ভিতরে অবস্থান করে, যার বলা হয় থাকে ফসফোলিপোপ্রোটিন। এই ফসফোলিপোপ্রোটিন থেকে পরবর্তীতে ফসফোলিপোপ্রোটিনটা আবার একটা সময় ভেঙে যাবে, ভেঙে গিয়ে এই খাবার উপাদানগুলো, এই ছোট ছোট খাবার উপাদানগুলো, ঝামেলাটা হচ্ছে লসিকার ভিতর ঢুকবে। যে এই নালীটাকে বলা হয় থাকে লসিকা নালী, এটাকে আমরা কি বলছি? এই নালীটাকে আমরা বলছি হচ্ছে লসিকা নালী, ঠিক আছে, লসিকা নালী। যখনই লসিকা নালীতে ঢুকে তখন আমরা এটাকে বলে থাকি কাইলোমাইক্রন। এই লিপিডগুলোকে আমরা কি বলবো? কাইলোমাইক্রন। লসিকা নালী থেকে পরবর্তীতে, যেহেতু এদের মধ্যে একটা কানেকশন আছে, রক্তনালীর সাথে একটা কানেকশন আছে, ঠিক আছে, এরকম একটা কানেকশন থাকে, এই কানেকশনের কারণে পরবর্তীতে লসিকা নালী থেকে সরাসরি রক্তনালীর ভিতরে প্রবেশ করা শুরু করে। তাহলে লিপিড শোষণের ক্ষেত্রে বেশ কিছু কাহিনী বা মানে বিভিন্ন জায়গায় ঘুরে তোমার এই উপাদানগুলো, আরো যেগুলো বড় বড় ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল ছিল, সেগুলো কি করে আস্তে আস্তে তোমার রক্তনালীর ভিতরে প্রবেশ করে। তাহলে আমরা চলো পুরো জিনিসটাকে একবার রিপিট করি, দেখি লিপিড শোষণ প্রক্রিয়াটা কিভাবে হইলো। প্রথমে আমরা এখানে একটা শোষণকারী কোষ দেখালাম। তো আমরা জানি যে লিপিড ডিওডেনামে পরিপাক হয় 1 তো এই জন্য ডিওডেনামে পরিপাক হলে গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড এবং কোলেস্টেরলে পরিণত হয়, আর অন্যান্য অনেক উপাদান থাকতে পারে। তো এর মধ্যে গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড এবং কোলেস্টেরল দুই ধরনের হয়, একটা হচ্ছে ছোট ছোট, একটা হচ্ছে বড় বড়। যেগুলো ছোট ছোট সেগুলো ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলগুলো ভিলাইয়ের মাধ্যমে সরাসরি শোষণ হয়ে রক্তনালীর মধ্যে প্রবেশ করে। এই যে রক্তনালীর মধ্যে প্রবেশ করছে, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। তার মানে ছোট ছোট উপাদানগুলো প্রবেশ করতে কোনো সমস্যা হয় না। সমস্যাটা হয় হচ্ছে বড় বড় ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলগুলো। বড় বড় ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলগুলো পিত্তরসের সংযোগে কি তৈরি করছে? মাইসিলি তৈরি করছে। পিত্তরসের সহযোগে কি তৈরি করছে? মাইসিলি। তাহলে ধরো এটা হচ্ছে সেই মাইসিলি। এই বড় বড় ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল এবং কোলেস্টেরল সবাই পিত্তরসের সাহায্যে একটা যৌগ তৈরি করে যার নাম হচ্ছে মাইসিলি। এখন প্রশ্ন হচ্ছে মাইসিলি কেন গঠিত হয়? যাতে করে বড় বড় ফ্যাটি অ্যাসিড গুলো পিত্তরসের সংস্পর্শে এসে আরো ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়, কারণ এত বড় বড় জিনিসগুলো শোষণ করা সম্ভব নয়। যখন ছোট ছোট কণায় পরিণত হবে তখন এবার আসো ভিলাই কোষে, যে এটা হচ্ছে ধরে নাও ভিলাই কোষ। এই ভিলাই কোষগুলো কি করবে? এই ছোট ছোট শুধুমাত্র পিত্তরস বাদে, যে পিত্তরসটা ছিল তাকে বাদ দিয়ে যারা যারা ছোট ছোট গ্লিসারাইড, ফ্যাটি অ্যাসিড ছিল তাদেরকে শোষণ করে তার ভিতরে প্রবেশ করাবে, করলো। এর ভিতরে প্রবেশ করার পরে দেখা যায় যখন এই ছোট ছোট ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলগুলো ভিলাইয়ের ভিতরে প্রবেশ করে, তখন আমরা একটু বাইরে আঁকছি আর কি, এদের চারপাশে ফসফোলিপোপ্রোটিনের একটা আবরণ যুক্ত হয়। কিসের আবরণ যুক্ত হবে? ফসফোলিপোপ্রোটিন। দেন ভিলাই কোষের মধ্যে এই ফসফোলিপোপ্রোটিনের আবরণ যে যুক্ত হলো, সেই ফসফোলিপোপ্রোটিনের আবরণ ভেঙে
ছোট ছোট ফ্যাটি অ্যাসিড গুলো প্রথমে ঢুকলো কোথায়? লসিকা নালীতে। এই যে লসিকা নালীতে ঢুকলো, তার মানে রক্তে ঢুকার কথা, রক্তে ঢুকছে যেগুলো একেবারে ছোট ছোট ছিল, কিন্তু যেগুলো বড় বড় ছিল সেগুলো অনেক কাহিনী কেচ্ছা করে যখন ফসফোলিপোপ্রোটিন আবরণ দ্বারা আবৃত হবে, ভিলাই কোষের মধ্যে থাকবে, সেই ভিলাই কোষ থেকে সরাসরি ঢুকবে কোথায়? লসিকা নালী। তারপরে লসিকা নালী থেকে একটা সময় আস্তে আস্তে রক্তনালীর মধ্যে প্রবেশ করবে। এটাই হচ্ছে একটু ডিফারেন্ট। অর্থাৎ ফ্যাটি অ্যাসিড শোষণের ক্ষেত্রে শর্করা, প্রোটিন, লিপিডের থেকে এই ডিফারেন্টটা হচ্ছে লিপিডের মধ্যে দেখা যায়। এটাই হচ্ছে কাহিনী, ঠিক আছে? তো চলো, খাদ্যসার শোষণের ক্ষেত্রে আমি তোমাদেরকে লিপিড শোষণটাও তাহলে বলে দিলাম। এখন আসো আমরা এই যে যেই খাবারগুলো এতক্ষণ ধরে শোষণ হলো, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল, লিপোপ্রোটিন, এইগুলো আসলে মূলত সর্বশেষ আসলে কি করে, মানে একেবারে লাস্ট ওর ফাইনাল ডেস্টিনেশন, এরপরে আসলে কি হয়? দেখো, এটার একটা তোমার এই খাদ্য পরিবহন প্রবাহ চিত্র হিসেবে আমরা এটাকে বুঝতে পারি। যেমন দেখো, মনে করো সর্বপ্রথম গ্লুকোজ জাতীয় খাবারে পরিণত হলো, হওয়ার পরে সেটাই যে একটু আগে আমরা পড়লাম, সক্রিয় পরিবহনের মাধ্যমে ভিলাইয়ের প্রাচীরে গেল, ভিলাই থেকে রক্তনালীতে ঢুকে, যে রক্তনালীগুলোকে বলা হয় হ্যাপাটিক পোর্টাল শিরা, যেগুলো আমরা একটু আগে দেখেছি। হ্যাপাটিক পোর্টাল শিরা আবার কোথায় ঢুকবে? যকৃতে। যকৃত থেকে সেই রক্তনালীর মাধ্যমে যকৃত থেকে আরেকটা শিরা বের হয়, সেই শিরাটার নাম হচ্ছে, যকৃত থেকে একটা শিরা বের হয় যার নাম হচ্ছে হ্যাপাটিক শিরা। কাকে বের হবে? হ্যাপাটিক শিরা। এই হ্যাপাটিক শিরা এই গ্লুকোজ জাতীয় খাদ্য উপাদানগুলোকে সরাসরি নিয়ে যাবে হৃৎপিণ্ডে। হৃৎপিণ্ড থেকে রক্তগুলো আমাদের বের করে দিবে, সারা শরীরে ছড়িয়ে দিবে। তখন রক্তের মধ্যে যে উপস্থিত গ্লুকোজ সেটা দিবে কোষকে। কোষের ভিতরে অবস্থান করে কে? মাইটোকন্ড্রিয়া। কোষের ভিতরে কে অবস্থান করে? মাইটোকন্ড্রিয়া। এবং মাইটোকন্ড্রিয়া এই যে গ্লুকোজ, সেই গ্লুকোজকে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে, আমরা যে শ্বসন পড়ছি না, গ্লুকোজকে অক্সিজেনের সাহায্যে এটিপি তৈরি করে, সেই এটিপি শক্তি তৈরি করে। তাহলে খাদ্য গ্লুকোজে পরিণত হলো, ভিলাসে গেল, রক্তনালীতে যেগুলোতে ঢুকে, ভিলাসের পরবর্তীতে রক্তনালী, অর্থাৎ এই যে রক্তনালীর কথা আমরা তোমাদেরকে এখানে দেখালাম, এটাই হচ্ছে হ্যাপাটিক পোর্টাল শিরা। এই যে হ্যাপাটিক পোর্টাল শিরা, এই হ্যাপাটিক পোর্টাল শিরার মধ্যে ঢুকে যকৃতে যায়, যকৃত থেকে যখন ওই গ্লুকোজযুক্ত রক্ত আবার বের হয়, হ্যাপাটিক শিরার মাধ্যমে বের হয়, হৃৎপিণ্ডে যাবে, হৃৎপিণ্ড থেকে কোষে যাবে, মাইটোকন্ড্রিয়া থেকে শক্তিতে পরিণত করবে। এবার আসলে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডও সেম টু সেম ভিলাইতে যাবে, অর্থাৎ শর্করা এবং প্রোটিন একই কেস। ভিলাইয়ে যাওয়ার পরে হ্যাপাটিক পোর্টাল শিরা যাবে, তারপরে যে হ্যাপাটিক শিরার মাধ্যমে যকৃতে যাবে, হৃৎপিণ্ডে যাবে। কিন্তু কোষে যাওয়ার পরে যখন কোষে পৌঁছায় তখন প্রোটিন বা ইউরিয়া তৈরি করে, ও শক্তি দানায়, আর এ হচ্ছে ইউরিয়া তৈরি করে, মানে একই প্রসেস গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে। লিপিডের ক্ষেত্রেও সেম প্রসেস, খালি ডিফারেন্টটা কোথায়? যে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল নিষ্ক্রিয় পরিশোষণ প্রক্রিয়া শোষিত হবে, অন্ত্রের ভিলাসেও যাবে। কিন্তু এই যে ল্যাকটিয়েল বলছে না, এই ল্যাকটিয়েলটা কি? ল্যাকটিয়েল হচ্ছে যখন আমরা লসিকা নালীতে প্রবেশ করে। দেখো, এরা সবাই হ্যাপাটিক পোর্টাল শিরায় প্রবেশ করেছিল, কিন্তু অন্ত্রের ভিলাস থেকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল রক্তনালীতে প্রবেশ না করে কোথায় প্রবেশ করেছে? লসিকা নালীতে প্রবেশ করেছে। এই যে লসিকা নালীতে প্রবেশ করলো, এই জন্য এটাকে আমরা বলে থাকি ল্যাকটিয়েল। পরবর্তীতে সেটা থোরাসিক লসিকা, লসিকা নালীর অনেক শাখা প্রশাখা আছে, থোরাসিক লসিকা নালী, এগুলো আমরা তোমাদেরকে ইয়াতে পড়াবো, কি বলে, রক্তের অধ্যায়ে পড়াবো। থোরাসিক লসিকা নালী থেকে পরবর্তীতে শিরাতন্ত্রে প্রবেশ করে। কোথায় প্রবেশ করবে? শিরাতন্ত্র। তারপরে আসবে যকৃত। তার মানে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল অর্থাৎ লিপিডের ক্ষেত্রে প্রথমে ঢুকবে, এই পর্যন্ত হচ্ছে ভিলাস থেকে সরাসরি যাবে হচ্ছে লসিকা নালী, লসিকা নালী থেকে এবার শিরাতন্ত্র, হ্যাপাটিক পোর্টাল শিরাতন্ত্র, এরপরের পরবর্তী প্রসিডিউর সেম, অর্থাৎ যকৃত, হৃৎপিণ্ড, কোষ, কোষে যে চর্বি গঠন বা শক্তি উৎপাদন করবে। তার মানে মাঝখানে জাস্ট লিপিডের ক্ষেত্রে একটাই ডিফারেন্ট হয়, যে বাকিগুলোতে যেমন ভিলাই থেকে রক্তনালীতে ঢুকে, এদের ক্ষেত্রে ভিলাই থেকে লসিকা নালীতে ঢুকবে, লসিকা নালী থেকে রক্তনালী, তারপরে যকৃত, হৃৎপিণ্ড এবং কোষের দিকে যাবে। এই প্রবাহ চিত্রটা আমাদের মনে রাখতে হবে, এগুলো আমাদের অবজেক্টিভের জন্য আসে। এবং এই প্রবাহ চিত্র বলা যেতে পারে একটা খাদ্য উপাদান শোষণের সর্বশেষ অংশ, মানে একটা সারাংশ টাইপের আর কি। ওকে, তো এটা আমরা বুঝলাম। এখন আমরা তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে বৃহদন্ত্র। তো প্রথমে আমরা গঠন নিয়ে কথা বলি। তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, বৃহদন্ত্রের একটা ছবি। তো সর্বপ্রথম আমরা যদি লম্বা বা দৈর্ঘ্যের কথা বলি, কিসের কথা বলবো? দৈর্ঘ্য, ঠিক আছে? দৈর্ঘ্যের কথা যদি বলি, তাহলে দৈর্ঘ্যের দিক থেকে মূলত এরা 1.5 মিটার লম্বা হয়ে থাকে। 2 নাম্বার অংশের কথা যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে কি কি অংশ আছে, তাহলে অংশের কথা বলতে গেলে দেখো, প্রথমত আমরা আগে লিখি, যেমন হচ্ছে এখানে থাকে হচ্ছে কোলন থাকে, কোলনের মধ্যে একটা অংশকে বলা হয়ে থাকে সিগময়েড কোলন, ঠিক আছে? এটাকে কি বলবো? সিগময়েড কোলন। সিগময়েড কোলনের সাথে অ্যাপেন্ডিক্স যুক্ত থাকে। ওকে, 2 নাম্বার
নর্মাল কোলন থাকে, নর্মাল কোলন, ঠিক আছে। আচ্ছা, নর্মাল কি থাকবে, কোলন থাকবে, সিগময়েড কোলন থাকবে। তাছাড়া আচ্ছা, সর্বপ্রথম সিগময়েড কোলন নিয়ে কথা বলবো না, আগে আমরা সিকাম নিয়ে একটু কথা বলি। আগে সিকাম থাকবে, সবার ফার্স্টে থাকবে হচ্ছে সিকাম। সবার ফার্স্টে কে থাকবে, সিকাম থাকবে। ফার্স্টে থাকবে হচ্ছে সিকাম, ঠিক আছে, প্রথমে থাকবে হচ্ছে সিকাম। ওকে, সিকাম। 2 নাম্বার হিসাবে থাকবে হচ্ছে সিগময়েড কোলন, সিগময়েড কোলন, ঠিক আছে, সিগময়েড কোলন। বারবার কেন সিগময়েড কোলন আসতেছে, মানে কোলনের অনেকগুলো পার্ট আছে, সেই কোলনের পার্টের মধ্যে সিগময়েড কোলন অন্যতম। সিকামের পরে হচ্ছে কোলন। কোলনের পরবর্তী অংশে কি কি থাকবে, যেমন দেখো কোলনের পরবর্তী অংশে থাকবে হচ্ছে এই যে দেখো একটা জিনিস খেয়াল করো, এই অংশটাকে আমরা বলে থাকি সিকাম। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলছি হচ্ছে সিকাম। সিকামের সাথে দেখতে পাচ্ছ যে একটু লেজের মতো একটা অংশ বের হয়ে আছে, এই অংশটাকে আমরা বলে থাকি অ্যাপেন্ডিক্স। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাপেন্ডিক্স, ঠিক আছে। অ্যাপেন্ডিক্সটা আমরা অনেক সময় কেটে ফেলি। এই অ্যাপেন্ডিক্স, এই কোলন দেখতে পাচ্ছ, এই যে সিকামের উপরে কিন্তু তারপরে কি শুরু হয়েছে, কোলন শুরু হয়েছে, তাই না। এই যে কোলন শুরু হয়েছে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে আসলে কোলনের মধ্যে অংশভুক্ত করে, তাই তো। এখন এই কোলনটা দেখো যখন উপরে উঠছে তখন আমরা এটাকে বলছি হচ্ছে ঊর্ধ্বমুখী কোলন। এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি হচ্ছে ঊর্ধ্বমুখী কোলন। যখন এটা অনুপ্রস্থ বরাবর গেছে তখন আমরা এটাকে বলছি অনুপ্রস্থ কোলন, অনুপ্রস্থ কোলন। যখন এটা নিচের দিকে নামছে, এই যে নিচের দিকে নামছে, তখন আমরা এটাকে বলছি হচ্ছে নিম্নমুখী কোলন। এটাকে আমরা কি বলছি, নিম্নমুখী কোলন। ওকে, আর সর্বশেষ এই জায়গাটাতে আমাদের অবস্থান করে হচ্ছে সিগময়েড কোলন, যেটা আমরা বারবার বলছিলাম তোমাদেরকে, সিগময়েড কোলন, ঠিক আছে, সিগময়েড কোলন। ওকে, সিগময়েড কোলন। এবং সর্বশেষ অংশের নাম হচ্ছে অর্থাৎ মলাশয়, যার মাধ্যমে পরবর্তীতে পায়ুছিদ্র দিয়ে তোমাদের আমাদের সবার হচ্ছে মল বের হয়ে যাবে, তাই না। মলাশয়, এই অংশের মাধ্যমে আমাদের একটি বৃহদান্ত্রের অংশ। তাহলে বৃহদান্ত্রের মধ্যে কি কি অংশ থাকে এই জিনিসগুলো আমাদের জানা দরকার, দৈর্ঘ্য কতটুকু এটা আমাদের জানা দরকার। এখানে মূলত কাজের দিক থেকে যদি বলো, মেইন কাজের কথা বললে আসলে মেইন কাজ হচ্ছে এক উচ্ছিষ্ট অংশ, যেহেতু ক্ষুদ্রান্ত ম্যাক্সিমাম খাবারগুলো শোষণ করে ফেলে, অর্থাৎ যে পুষ্টি উপাদান বা যা যা শোষণ করা দরকার শোষণ করে ফেলে। তারপরেও যদি কিছু ভিটামিন পানি শেষ মুহূর্তে শোষণ করা যায় সেটা শোষণ তো করবেই, প্লাস এটাকে অর্থাৎ উচ্ছিষ্ট যে খাবারগুলো আছে সেগুলোকে মলে পরিণত করতে অর্থাৎ ফার্মেন্টেশন ঘটাতে, মল তৈরিতে সাহায্য করে বৃহদান্ত্র, ঠিক আছে। এটা হচ্ছে মেইন কাজ। তো এই কাজ বাদে যে আরো কিছু কাজ আছে সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করা দরকার। তাহলে চলো বৃহদান্ত্রের কাজগুলো আমরা দেখি। প্রথমে বলছে ব্যাকটেরিয়ার ক্রিয়া। আসলে ব্যাকটেরিয়া আমাদের কি কি কাজ করে থাকে, আমাদের বৃহদান্ত্রের ভিতরে মনে রাখতে হবে প্রায় 500 প্রজাতির, কত প্রজাতির, 500 প্রজাতির মিথজীবী ব্যাকটেরিয়া আছে। 500 প্রজাতির মিথজীবী ব্যাকটেরিয়া, ঠিক আছে, 500 প্রজাতির মিথজীবী ব্যাকটেরিয়া। তো এই যে 500 প্রজাতির মিথজীবী জিনিসটা কি অনেকে হয়তো আমরা জানি না, তো সেটা নিয়েও তোমাদের সাথে আলোচনা করছি। তাহলে আগে আমরা এটাকে লিখি, এখানে আছে কি 500 প্রজাতির, ঠিক আছে, প্রজাতির মিথজীবী ব্যাকটেরিয়া। মিথজীবী, এই মিথজীবী মানে কি, যার ইংলিশ হচ্ছে সিম্বায়োসিস। মূলত দেখো যে সকল দুটি ভিন্ন প্রজাতির প্রাণী বা যে কোনো জীবাণু যদি একসাথে থাকে এবং কেউ কারো ক্ষতি না করে যদি তার উপকার করে তাহলে সেই অবস্থাকে বলা হয় মিথজীবী। যেমন উদাহরণ দিয়ে যদি বলি, এই যে মিথজীবী ব্যাকটেরিয়ার কথা বলছি এর মধ্যে স্পেশাল হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়া। কোন ব্যাকটেরিয়া, ইকোলাই ব্যাকটেরিয়া। ইকোলাই ব্যাকটেরিয়া আমাদের বৃহদান্ত্রের ভিতর থাকে, আমাদের থেকে পুষ্টি গ্রহণ করে, এমনকি শুধু পুষ্টি গ্রহণ করে বেঁচে থাকে না, তারা আমাদের বৃহদান্ত্রের ভিতরে ভিটামিন কে এবং ভিটামিন বি কমপ্লেক্স তৈরি করতেও সাহায্য করে। তার মানে সে কিন্তু আমার ক্ষতি করতেছে না, সে আমার উপকার করতেছে, আবার আমিও তাকে উপকার করার জন্য মানে আমি তাকে দেখা গেছে তার গ্রোথ বলো বা তাকে বাঁচায় রাখছি। ইনফ্যাক্ট এই ব্যাকটেরিয়া আরেকটা কাজ করে, সেটা হচ্ছে যে মল তৈরি করতে, অর্থাৎ যে খাবারগুলো আমরা খাই সে উচ্ছিষ্ট অংশকে পচাতে বা ফার্মেন্টেশন তৈরি করতে বা মল তৈরিতে সাহায্য করে। তার মানে ব্যাকটেরিয়া আমাকে উপকার করতেছে, আমি ব্যাকটেরিয়া উপকার করতেছি, এই জন্য বলা হয় মিথজীবী ব্যাকটেরিয়া। প্রায় কত প্রজাতির, 500 প্রজাতির। শোষণের দিক থেকে হচ্ছে শেষ মুহূর্তে মনে করো ভিটামিন, অর্থাৎ এই উচ্ছিষ্ট অংশ থেকে যদি একটু পরিমাণ ভিটামিন, তারপরে মনে করো যদি বলা হয়ে থাকে একটু পানি, যদি পানির অংশ থাকে, কিংবা খনিজ পদার্থ, এই জিনিসগুলো যদি থাকে তাহলে বৃহদান্ত্র শোষণ করতে পারে। ক্ষরণের ক্ষেত্রে
বৃহদান্ত্রের ভিতরে একটা কোষ আছে যার নাম হচ্ছে গবলেট কোষ। কোষটার নাম কি? গবলেট কোষ। এবং তোমরা জানো যে গবলেট কোষ সবসময় কি ক্ষরণ করে? মিউকাস ক্ষরণ করে। কি ক্ষরণ করবে? মিউকাস ক্ষরণ করবে। ঠিক আছে, এই মিউকাস অত্যন্ত পিচ্ছিল পদার্থ হয় যা মলকে বা উচ্ছিষ্ট অংশকে, ফার্মেন্টেশন অংশকে আমাদের পুরো বৃহদান্ত্রের মাধ্যমে ঘুরিয়ে একেবারে বের করে দিতে সাহায্য করে। তারপরে খাদ্যের অসার অংশ সঞ্চয়, অর্থাৎ আমরা যে খাবারগুলো খাই সেগুলো যে পচন ঘটিয়ে তারপরে হচ্ছে মলে পরিণত করে সেটা কিছু সময়ের জন্য হচ্ছে আমাদের এখানে জমা রাখে। তারপরে তো বললামই মল উৎপাদন এবং বর্জ্য পদার্থ নিষ্কাশন, অর্থাৎ সর্বশেষ মলাশয় দিয়ে বায়ুপথ দিয়ে মলটাকে বের করে দিতে সাহায্য করে। তাহলে আমরা দেখতে পেলাম বৃহদান্ত্র আমাদের সর্বশেষ ফাইনাল কাজটা করে থাকে মল তৈরি, এবং সেখান থেকে কিছু পরিমাণ যদি ভিটামিন বা খনিজ পদার্থ শোষণ করা যায় তাহলে সেটা শোষণ করার চেষ্টা করে। তো এই হলো আমাদের বৃহদান্ত্রের শোষণের প্রক্রিয়া। এখন আমরা চলে যাব স্থূলতায়, অর্থাৎ আমরা রোগ নিয়ে একটু কথা বলবো যে আমাদের খাবারের মাধ্যমে সবচেয়ে যেই রোগটা হতে পারে, অতিরিক্ত খাদ্যের কারণে যে রোগটা আমরা ভুগতে পারি, সেই রোগের নাম কি? সেই রোগের নাম হচ্ছে স্থূলতা, তাই না? স্থূলতা বা এটাকে ইংলিশে বলা হয় অবিসিটি। তো দেখো এখানে একটা সংজ্ঞা তোমাদের দেওয়া আছে। সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা বলা আছে যে আদর্শ দৈহিক ওজনের 20% বা তার বেশি মেদ। মেদ মানে কি জানো? মেদ মানে হচ্ছে চর্বি। মেদ মানে কি? মেদ মানে হচ্ছে চর্বি। তাহলে আদর্শ ওজনের, দৈহিক ওজনের 20% বা তার বেশি চর্বি আমাদের দেহে সঞ্চিত হলে তখন তাকে আমরা বলি স্থূলতা। এটা কিন্তু 1 নম্বরের জন্য প্রচুর আসে। তো এখন তুমি ভাবতে পারো যে আদর্শ ওজন বলতে আসলে কি বোঝানো হয়েছে। এখানে আদর্শ ওজন বলতে আসলে মূলত একটা সূত্রের মাধ্যমে তোমার এই আদর্শ ওজন বের করতে হয়, যে সূত্রের নাম হচ্ছে BMI, যার ফুল ফর্ম হচ্ছে বডি মাস ইন্ডেক্স। তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? তোমার যে ওজনটা আছে সেটাকে তোমার কেজিতে নিতে হবে, কিলোগ্রামে নিতে হবে, এবং তোমার উচ্চতাকে মিটারে কনভার্ট করে অবশ্যই সেটাকে হোল স্কোয়ার করতে হবে। অর্থাৎ এটাকে হোল স্কোয়ার করলেই তখন তোমার কি হবে? এটার যে একটা মান বের হবে, সেই মানটাকে নিয়ে তারপরে এই ছকটা নিয়ে বসতে হবে। তোমার ওজন নিবা কিলোগ্রাম, উচ্চতা দেবে মিটার, উচ্চতাকে তুমি মিটার স্কোয়ার করে দুইটা মানে ওজনকে মিটার বা দৈর্ঘ্য দিয়ে উচ্চতা দিয়ে ভাগ করলে যে মান বের হবে, ধরো তোমার মান বের হলো, কথার কথা তোমার মান বের হলো মনে করো 22, ঠিক আছে, 22 কেজি পার মিটার স্কোয়ার। তো এরকম একটা মান বের হলো, এটা দিয়ে তুমি কি বুঝবে যে তুমি কি সুস্থ নাকি অবিসিটি নাকি আন্ডারওয়েট? সেটার জন্য তোমাকে এই ছকটা জানতে হবে। যেমন দেখো, যদি কোনো ব্যক্তির এই BMI এর মানটা 18.5 থেকে কম হয় তাহলে তাদেরকে আমরা নর্মালি বলে থাকি আন্ডারওয়েট বা শরীরের ওজন কম। যদি BMI এর মান হয় 18.5 থেকে 24.99 তাহলে তাদেরকে আমরা বলবো স্বাভাবিক। তার মানে তোমার মান যদি এরকম 22, 21, 23 হয় তাহলে বুঝবা যে তুমি নর্মাল, তোমার ওজন সবকিছু ঠিক আছে। তবে দেখো যেখানে শেষ হয়েছে 24.99, এরপর সেখান থেকেই শুরু 25, এবং প্রত্যেকবার দেখবা 4.99 যোগ করা হয়েছে। কত করে যোগ করা হয়েছে? 4.99 করে যোগ করা হয়েছে। অর্থাৎ যেখানে শেষ হবে তার পরবর্তী অংশ থেকে 4.99। মানে দেখো তোমাকে মনে রাখতে হবে খালি একটা মান, 18.5 থেকে 24.99, এতটুকু মনে রাখতে হবে। 18.5 এর কম হলে আন্ডারওয়েট, আর 24.99 এর পরবর্তী সংখ্যা কি? 25। তো 25-এর সাথে আরো 4.9 যোগ করো, 29.99, তাহলে এটাকে বলা হয় ওভারওয়েট বা অতিরিক্ত ওজন। 29.99 এর পরবর্তী সংখ্যা কত? 30। 30-এর সাথে 4.99 যোগ করলে কত হয়? 34.99। অর্থাৎ 30 থেকে 34.99 হলে তাকে আমরা বলি স্থূলতার প্রথম ধাপ। 35 থেকে 39.99 হলে স্থূলতার দ্বিতীয় ধাপ। আর 40-এর উপর যদি যায় তাহলে স্থূলতার তৃতীয় ধাপ। এর পরবর্তীতে আসলে আর কিছুই করার থাকে না, সে অত্যন্ত পরিমাণ মোটা বা ওজন থাকে, এবং এটা মানে বলা যেতে পারে বিশ্বের খুব কম মানুষই আছে। তো এই হলো আমাদের BMI। এই মানগুলো আমাদের মনে রাখতে হবে। এইটা আমাদের সৃজনশীল 1-এর জন্য আসে, আর এই ছকটা আমাদের MCQ-তে আসে। তোমরা ছোটবেলায় হয়তো বা 9, 10-এ BMI এর ম্যাথ ট্যাথ করেছো, ওরকম ম্যাথ দিয়ে কোনো সৃজনশীল আসে না, তবে অবজেক্টিভ কখনো কখনো আসতে পারে। ঠিক আছে, তাহলে এই মানটা তুমি যদি মনে না রাখতে পারো তাহলে BMI বের করে সে কি সুস্থ না স্বাভাবিক সেটা তুমি বের করতে পারবে না। এই জন্য তোমাকে মাথার মধ্যে এটা মাথায় রাখতে হবে। এবার আসো, স্থূলতার কিছু কারণ আছে। কারণগুলো খুবই হাস্যকর, আবার কিছু কিছু কারণ খুবই সিরিয়াস। যেমন দেখো জিনগত কারণ। জিনগত কারণ কেন? মানে যদি তোমার ফ্যামিলিতে জেনেটিক্যালি বংশে দেখা গেছে সবাই অনেক মোটা, তাহলে আসলে কিছুই করার নাই, যে ওই জিনটা তোমার মধ্যে থাকলে তুমিও স্থূলতায় ভুগতে পারো। তো এই জন্য দেখা যায় অনেক সময় অনেক ফ্রেন্ড সার্কেল আছে আমাদের মধ্যে অনেক মোটা কিন্তু খায় কম, কিন্তু তারপরও সে স্থূলতায় ভুগতেছে, কারণ কার ফ্যামিলি হিস্ট্রি নিয়ে দেখবা তার ফ্যামিলিতে স্থূলতা জিনটা আছে। পারিবারিক জীবনযাত্রা, ধরো তোমার ফ্যামিলিতে সুষম খাবারে বাদ দিয়ে সবসময় ফাস্টফুড খায়, তার মানে তোমার এই ফাস্টফুড খাওয়ার কারণে তুমিও ফাস্টফুড খাচ্ছ, যার কারণে তুমিও মোটা হয়ে যাচ্ছ।
আবেগ বলা হয়ে থাকে যে অত্যন্ত বিষণ্ণতা দুঃখ পেলে সাধারণত মানুষ খায় বেশি, যার কারণে সে মোটা হয়ে যায়। কর্মক্ষেত্র যেমন দেখবা যারা একটু ডিফেন্সে চাকরি করে, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, তারা সবসময় শরীরটাকে ফিট রাখার চেষ্টা করে। আবার ধরো যারা আমরা একটু অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় চাকরি করি, ধরো বসে আছি সারাদিন কম্পিউটারের সামনে, খাচ্ছি আর কাজ করতেছি, নড়াচড়া কম হচ্ছে, এরকম জায়গায় অফিস হলে তখন তারা একটু দেখবা মোটা হয়ে যায়। তারপরে মানসিক আঘাত, অর্থাৎ মানসিকভাবে ছোটবেলায় দুঃখ পেলে তার খাবার খাওয়ার পরিমাণটাকে উস্কে দেয়, যার কারণে সে মোটা হয়ে যায়। বিশ্রামের কথা বলা আছে, তুমি খাবার খাওয়ার পরে, শুধু তুমি না আমিও সেম কাজ করি, অর্থাৎ আমরা প্রত্যেকেই খাবার খাওয়ার পরে কি করি, আমরা বিশ্রাম নেই। এতে কি হয়, খাবারগুলো যে খেলাম সেগুলো আমাদের এটিপি শক্তিতে পরিণত হয়ে যদি আমরা দৌড়াদৌড়ি করি বা করি, পরিশ্রম করি, তাহলে সেটা খরচ হয়ে যাবে। কিন্তু তুমি যখন খাবার খেয়ে বিশ্রাম নিবা, তাহলে এটিপি শক্তির প্রয়োজন নাই, তাহলে ওই খাবারগুলো চর্বি হিসাবে, যেহেতু গ্লুকোজ এটিপিতে পরিণত হয়, তুমি বিশ্রাম নিচ্ছ, তোমার এটিপি শক্তি খরচ হচ্ছে না, তাহলে ওইগুলোর অর্থাৎ গ্লুকোজকে এটিপিতে পরিণত করার প্রয়োজন নেই, তো ওই গ্লুকোজ তার দেহ থেকে বের হয় না, সেগুলো আস্তে আস্তে আমাদের চর্বি রূপে সঞ্চিত হতে থাকে। তারপরে লিঙ্গভেদের ক্ষেত্রে বলা হয়েছে পুরুষদের তুলনায় নারীরা একটু স্থূলতায় ভুগে বেশি, কারণ ছেলে মানুষরা বাইরে বেশি থাকে, হাঁটাচলা একটু বেশি করে, মেয়েরা একটু কম হাঁটাচলা করে। তাছাড়া ছেলে মানুষদের পেশিতে এটিপি শক্তি লাগে একটু বেশি, এই জন্য দেখা গেছে যে গ্লুকোজটা তাড়াতাড়ি বিপাকীয় হয়ে এটিপি শক্তিতে পরিণত হয়, এই জন্য মেয়েরা একটু ছেলেদের তুলনায় মোটা হয়। গর্ভাবস্থা, যারাই মানে প্রেগনেন্ট হবে তারা স্থূলতায় ভুগবে, এটা হচ্ছে নর্মাল। তারপর আসলে শিক্ষার অভাব, যেমন ধরো আমাদের ফ্যামিলিতে অনেকে আছে যারা মনে করে যে ভাত খাইলে শক্তি বাড়ে, কিন্তু ভাত অতিরিক্ত খাইলে শক্তির পাশাপাশি তুমি মোটাও হবা, এটা অনেকে জানি না। আমরা জানি না যে সুষম খাদ্য কি, এরকম অনেক জায়গায় আছে যে সুষম খাদ্য বলতে যে শাকসবজি বেশি বেশি করে খেতে হবে, এটা অনেকে মানতে চায় না। তাহলে এই যে শিক্ষার অভাব, তুমি যদি না জানো তাহলে তো একটা সমস্যা। অসুখ, কিছু কিছু অসুখ আছে যেমন পলিস্টেটিক ওভারি সিনড্রোম, কুশিং সিনড্রোম, হাইপোথাইরয়েডিজম, এগুলো হচ্ছে হরমোনের কারণে হয়। কুশিং সিনড্রোম এবং হাইপোথাইরয়েডিজম, অর্থাৎ হাইপোথাইরয়েডিজম মানে কি, থাইরয়েড হরমোন থেকে, থাইরয়েড গ্রন্থি থেকে থাইরয়েড হরমোন কম পরিমাণ নিঃসৃত হওয়া, এগুলোর কারণে মোটা হতে পারে। পলিস্টেটিক ওভারি সিনড্রোম, এটা জরায়ুতে একটা সমস্যা হলে মোটা হতে পারে। কিছু কিছু ওষুধ আছে যেমন কর্টিকোস্টেরয়েড, স্টেরয়েড জাতীয় ওষুধগুলো, দেখবে অনেকে আছে বডি বিল্ডার যারা কৃত্রিমভাবে খুব দ্রুত বডি বানানোর চেষ্টা করে, তারা হচ্ছে স্টেরয়েড দেয়, এতে কি হয়, তারা মোটা হয়ে যেতে পারে। আবার ধরো কিছু জন্ম নিয়ন্ত্রণকারী পিল আছে যেগুলো খেলেও তোমার শরীর ওজন বাড়িয়ে দিতে পারে। তো এগুলো তো আমরা স্থূলতা নিয়ে কথা বললাম যে কি কি কারণে হতে পারে, কিন্তু স্থূলতা প্রতিরোধ করবো কিভাবে, সেটা তো আমাদের জানা অত্যন্ত জরুরি, তাই না? যে প্রতিরোধের উপায়টা কি। প্রতিরোধের ক্ষেত্রে সবচেয়ে সিম্পল কথা, নিয়মিত তোমাকে ব্যায়াম করতে হবে, অর্থাৎ যত বেশি শক্তি তুমি খরচ করবা তত তোমার এটিপি দরকার হবে। এতে কি হবে, তুমি অল্প পরিমাণ শর্করা জাতীয় খাবার খাও, কোনো প্রবলেম নেই, কিন্তু তুমি যখন পরিশ্রম করবা, তুমি যে খাবারটা খাচ্ছ ওই খাবারটা তোমার শক্তির জন্য বা এটিপি শক্তি তৈরি করার জন্য এনাফ না, তখন তোমার ওই চর্বিটা, যে তোমার শরীরে যে চর্বিগুলো আছে, ওই যে আমরা প্রথম দিকে যকৃতিতে পড়েছিলাম গ্লুকোনিওজেনেসিস, অর্থাৎ তুমি খুব দৌড়াদৌড়ি করতেছো, ব্যায়াম করতেছো, কিন্তু খাবার খাচ্ছ কম, শর্করা খাচ্ছ কম, কিন্তু এখন তোমার শক্তি দরকার, এটিপি শক্তি দরকার, তো যতটুকু খাবার খাইলা সেটা তো তোমার এটিপি শক্তির জন্য তৈরি করার জন্য এনাফ না, তখন এই চর্বিগুলো গ্লুকোজে পরিণত হয় এবং গ্লুকোজ থেকে এটিপি শক্তি হয়ে পরে নষ্ট হয়ে যায়। তার মানে তোমার এই চর্বিগুলোকে ভাঙতে হলে ব্যায়াম করতে হবে, খাবার খাইতে হবে শর্করা কম। স্বাস্থ্যসম্মত খাদ্য গ্রহণ, ভাত কম খাবা, শর্করা কম খাবা, প্রোটিন বেশি খাবা, সবচেয়ে বেশি শাকসবজি খাবা, তাহলে অবশ্যই। খাদ্য নিয়ন্ত্রণ, ফাস্টফুড খাবার খাওয়াগুলো, জাঙ্ক ফুড খাওয়া থেকে বিরত থাকতে হবে। লোভনীয় খাবার বলতেই জাঙ্ক ফুডের কথাই বলছে। দেহের ওজন নিয়মিত তোমার হচ্ছে মেনটেন করা বা লক্ষ্য রাখা। এই যে মানে তোমার, আমরা কি করি, আমরা হঠাৎ করে একদিন মনে চাইলে ওজন মাপি, তারপরে দেখি, কিন্তু আমরা সবসময় যদি মাসে কমপক্ষে একবার দুইবার করে ওজন মাপতে পারি, তাহলে তো আসলে দেখতে পারি যে আমি কি বেশি খেয়ে ফেলতেছি নাকি আমার ওজন বেড়ে যাচ্ছে কিনা, তখন সচেতন হতে পারবো। 6 মাস বা বছরে একবার মাপলে আসলে কোনো লাভ হবে না। ফল শাকসবজি তো অবশ্যই বেশি করে খেতে হবে। তারপর আসো অব্যাহত প্রয়াসী হওয়া, অর্থাৎ আমাদের নর্মালি বিরতি দিতে হবে, মানে আমাদের পরিশ্রমী হতে হবে, সবকিছু কাজকর্ম করতে হবে। তারপরে বিনোদন, অবশ্যই বিনোদনটা সেটা মোবাইল বা কম্পিউটারের মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না, অবশ্যই বিনোদনের মধ্যে যেমন খেলাধুলা আছে, শীতকালে অনেকে ব্যাডমিন্টন খেলতে পছন্দ করে, ক্রিকেট খেলো, ফুটবল খেলো। তারপর কিটোজেনিক ডায়েট, কিটোজেনিক মানে কি জানো, এই কিটোজেনিক জিনিসটা আসছে হচ্ছে প্রোটিন থেকে। কোথার থেকে? প্রোটিন থেকে। তো প্রোটিন জাতীয় খাবারগুলো তুমি বেশি করে গ্রহণ করলে তুমি অসুস্থ হবে না, তার মানে তুমি সম্পূর্ণ কার্বোহাইড্রেট খাবার ত্যাগ করবা, প্রোটিন বেশি করে খাবা। এবং প্রোটিন খেলে কি হবে, প্রোটিন তো তোমার দেহের গঠন ক্ষয়পূরণে সাহায্য করে, আর ওই চর্বিগুলো আস্তে আস্তে ভাঙতে থাকবে। তবে এটা কিন্তু তুমি সচরাচর, এখন বললাম, তুমি একেবারে শর্করা খাওয়া বাদ দিয়ে দিলা আর খালি মাংস এবং মাংস খাইলা, তাহলে কিন্তু তোমার প্রবলেম হবে। এটা করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে, একটা ডায়েট চার্ট তৈরি করতে হবে যে কিভাবে আমি কিটোজেনিক ডায়েট করতে পারি। তবে কিটোজেনিক ডায়েট করলে কিন্তু অনেকে দেখা গেছে যে 1 মাসের মধ্যেই তার পুরো শারীরিক ওজনের অবস্থার উন্নতি দেখা গিয়েছে, ঠিক আছে।
ঔষধ সেবন, কিছু কিছু ওষুধ আছে ডাক্তাররা সাজেস্ট করে, সেই ওষুধগুলো খেলে অবশ্যই তুমি স্থূলতা প্রতিরোধ করতে পারো। এছাড়া জিআই হরমোন এবং আরেকটা সার্জারি আছে, যে সার্জারির মাধ্যমেও যারা দেখা গেছে বাইরের দেশের মানুষরা অনেক বেশি স্থূলতা প্রথম বা দ্বিতীয় ধাপে চলে গেছে, সেই ধাপগুলো থেকে তারা নিজেদেরকে সুস্থ অবস্থায় নিয়ে আসে। তো এইগুলোর মাধ্যমে আসলে আমরা করতে পারি, তবে আমাদের সবাই অবশ্যই নিয়মিত ব্যায়াম, তারপর হচ্ছে শাকসবজি এগুলো খাওয়া উচিত, তাহলে আমরা অবশ্যই সুস্থ থাকবো। কারণ স্থূলতা বা মোটা হয়ে গেলে সেটা হার্টের জন্য বা যে কোনো অর্গানের জন্য ক্ষতিকর। তো চলো আজকের ক্লাসের শেষ অংশ আমরা এখন দেখবো এমসিকিউ, আমাদের কি কি ধরনের এমসিকিউ আসলে এই পরীক্ষার মধ্যে এই টপিকগুলো থেকে আসছে, বোর্ডের এমসিকিউ। তো আমরা সর্বপ্রথম এমসিকিউ দেখবো যে জনাব কামালের বিএমআই এর মান হচ্ছে 32.12 কেজি পার মিটার কিউব হলে তিনি স্থূলতার কত বা কোন শ্রেণীভুক্ত? রাজশাহী বোর্ড 2023 সালে প্রশ্ন আসছে। এখানে আসছে স্বাভাবিক অতিরিক্ত ওজন, স্থূলতার প্রথম ধাপ, স্থূলতার দ্বিতীয় ধাপ। যেহেতু 32.21, তার মানে এটা হচ্ছে স্থূলতার প্রথম ধাপের মধ্যে পড়ছে। তারপরে আসো নেক্সট প্রশ্ন দেখো, কুমিল্লা বোর্ড 2023 মানবদেহে অতিরিক্ত ওজনে বিএমআই এর মান কত? অতিরিক্ত ওজনে বিএমআই এর মান হচ্ছে 25.0 থেকে 29.99 কেজি পার মিটার কি স্কয়ার। ঠিক আছে, এরপরে আসো নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন বলছে যে সবচেয়ে বেশি খাদ্যসার শোষণ হয় কোথায়? ঢাকা বোর্ড 22, মানে সবচেয়ে বেশি কোথায় খাবার শোষিত হয়? দেখবা যে আমাদের সবচেয়ে বেশি খাদ্যসার শোষণ হয় কোথায়, সেটা হচ্ছে জেজু নামে। আমাদের সবচেয়ে বেশি খাবার হচ্ছে শোষণ হয় জেজু নামে। ঠিক আছে, তারপরে আসো নেক্সট প্রশ্ন, 5 ফুট 3 ইঞ্চি, আচ্ছা 5 ফুট 3 ইঞ্চি উচ্চতার মুহতাসিমের ওজন 65 কেজি, বিএমআই কত? দেখো এটা আসলে আমাদের ক্যালকুলেটর সহ করতে হবে এবং প্রথমত এটাকে আমাদের মিটারে নিতে হবে। ঠিক আছে, মিটারে নিতে হবে, ক্যালকুলেটরের অপশন থাকে, তোমরা কিন্তু পরীক্ষায় অবশ্যই সেকেন্ড পেপারে ক্যালকুলেটর নিয়ে যাও। আর সেই বোর্ড 22-এরই কোশ্চেন। তো এখানে দেখবা ফুটকে মানে উচ্চতাকে ফুটকে মিটারে নিয়ে যাওয়ার কনভার্ট করবা, করার পরে ওজনকে এই মানে মিটার স্কোয়ারে নিয়ে যাওয়ার পরে ওজনকে হাইট দিয়ে ভাগ করলেই তোমার যে মানটা আসবে সেই মানটা তুমি বসাই দিবা। তো যেহেতু এখন ক্যালকুলেটর নেই, তাহলে আমরা এটা সলভ করতে পারতেছি না, বলছিলাম যে ম্যাথ আসে মাঝে মধ্যে। তো এখন দেখো কোনটি আহারের পর কোনো পরিবর্তন ছাড়াই সরাসরি দেহে শোষিত হয়? যশোর বোর্ড 22, খনিজ লবণ, আমিষ, লিপিড, শর্করা। এই জিনিসগুলো অর্থাৎ এই খাবারগুলো তোমার কিন্তু পরিপাকের প্রয়োজন আছে, তো মানে সরাসরি শোষণ হবে না। সরাসরি শোষণ হয় কোনটা? খনিজ লবণ, পানি, এগুলো হচ্ছে সরাসরি শোষণ, এগুলো খাওয়ার পরে কোনো পরিপাকের প্রয়োজন নেই। যশোর বোর্ড 22-এর প্রশ্ন। ঠিক আছে, তারপরে আসো নেক্সট প্রশ্ন হচ্ছে বিএমআই 30 থেকে 34.99 হলে মানুষটি কোন শ্রেণী? রাজশাহী বোর্ড 2021, এটা হচ্ছে স্থূলতার প্রথম শ্রেণী, যেটা আমরা ছক থেকে পড়েছিলাম। তাহলে দেখো আজকে যে টপিক পড়েছি স্থূলতা থেকে বেশিরভাগ এমসিকিউ চলে আসছে। ঠিক আছে, তারপরে প্রশ্ন হচ্ছে দিনাজপুর বোর্ড 21, একজন ব্যক্তির বিএমআই 38 কেজি বা মিটার স্কয়ার, তিনি স্থূলতার কোন স্তরে আছে? যেহেতু 38, তারপরে আমরা এটাকে বলতে পারি দ্বিতীয় স্তরে আছে। তারপরে প্রশ্ন হচ্ছে চট্টগ্রাম বোর্ড 16, বৃহদান্ত্রের অংশ কোনটি? ডিওডেনাম, ইলিয়াম, সিকাম, জেজুনাম। বৃহদান্ত্রের অংশ যেহেতু বলছে, তার মানে এটার অংশ হচ্ছে সিকাম, কারণ ডিওডেনাম, ইলিয়াম, জেজুনাম হচ্ছে ক্ষুদ্রান্তের অংশ। তো এই গেল আমাদের বোর্ড প্রশ্ন। এবার আমরা দেখবো এখান থেকে স্থূলতা থেকে বিশ্ববিদ্যালয়ে কি ধরনের প্রশ্ন আসছে। তো বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের মধ্যে প্রথমে দেখো লেখা আছে যে আদর্শ দৈহিক ওজনের কত শতাংশ মেদ সঞ্চিত হলে স্থূলতা বলা হয়? রাজশাহী বিশ্ববিদ্যালয় 18-19 প্রশ্ন। আমরা সবাই জানি আদর্শ, একটু আগে আমরা স্থূলতার সংজ্ঞা পড়েছিলাম, অর্থাৎ 20% মেদ সঞ্চিত হলে তাকে আমরা স্থূলতা বলি। এমসি 16-17 প্রশ্ন, নিচের কোনটি বিএমআই এর অতিরিক্ত ওজন নির্দেশ করে, ওভারওয়েট নির্দেশ করে? তাহলে 25 থেকে 29.99। তার মানে কিন্তু স্থূলতা থেকে সবচেয়ে বেশি এমসিকিউ এবং ওই ছক থেকে সবচেয়ে বেশি এমসিকিউ আসছে, বুঝতে পেরেছো? আচ্ছা নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্ন বলছে যে ব্যাপন প্রক্রিয়ায় কোনটি শোষিত হয়? ইসলাম বিশ্ববিদ্যালয় 16-17। আসলে ব্যাপন প্রক্রিয়ার কথাটা না আমাদের আগের বইগুলোতে ছিল, এখন আর এই ব্যাপন প্রক্রিয়াটি নেই, আমাদের এখন ডিরেক্টলি সক্রিয় শোষণ প্রক্রিয়ার কথা বলা আছে। ব্যাপন প্রক্রিয়ায় মূলত আমাদের গ্লুকোজটি শোষিত হয়ে থাকে। তারপরে আসো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 17-18 প্রশ্ন, পরিপাকতন্ত্রের কোন অংশ খাদ্য শোষণ করে? ক্রপ, ইলিয়াম, স্টোমাক এবং রেকটাম। এই যে ক্রুপ বা ক্রপ যেটা বলো না কেন, এটা হচ্ছে ঘাসফড়িং এর অংশ, সুতরাং এটা তো আমাদের আসলে খাদ্য শোষণ প্রক্রিয়া শোষণ করে না। আমাদের এখানে আছে ইলিয়াম, স্টোমাক, আর একটা হচ্ছে রেকটাম। স্টোমাক তো পাকস্থলী, এটা শোষণ করবে না। রেকটাম হচ্ছে মলাশয় অর্থাৎ সর্বশেষ অংশ, সেটাও শোষণ করবে না। তার মানে ডিওডেনাম, জেজুনাম, ইলিয়ামও যেহেতু শোষণ অংশগ্রহণ করে, তার মানে ইলিয়াম হচ্ছে আমাদের শোষণ কাজে ব্যবহার করা হয়। চলো মেডিকেল কোশ্চেন গুলো দেখি। মেডিকেল কোশ্চেনে আমাদের কি কি ধরনের প্রশ্ন আসছে এখান থেকে সেটা নিয়ে আলোচনা করি। বলছি কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়? মেডিকেল অ্যাডমিশন টেস্ট 16-17। ক্ষুদ্রান্তের অংশ নয় কোনটি? ডিওডেনাম, ইলিয়াম, অ্যাপেন্ডিক্স, জেজুনাম। তার মানে এই যে অ্যাপেন্ডিক্স, এটা হচ্ছে সিকামের অংশ, বৃহদান্তের অংশ, তার মানে এটা ক্ষুদ্রান্তের অংশ নয়। তারপরে প্রশ্ন চলো আমরা দেখি, পরবর্তী প্রশ্ন কি আছে। বলছে নিচের কোন বিএমআই অতিরিক্ত ওজন নির্দেশ করে? মেডিকেল অ্যাডমিশন টেস্ট 16-17, একটু আগে বিশ্ববিদ্যালয় পেয়েছিলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্ভবত, যেটা হচ্ছে 25 থেকে 29.99 এই কেজি পার মিটার স্কয়ার।
তারপরে চলো আমরা দেখি এই প্রশ্নটা কি বলছে। এটা হচ্ছে ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 2021 সালের প্রশ্ন। একজন স্বাভাবিক পূর্ণবয়স্ক মানুষের বডি মাস ইন্ডেক্স কত? তাহলে মানে ওই ছকটাই হচ্ছে ইম্পর্টেন্ট, এমসিকিউ এই ছক থেকেই বেশি আসছে। তো স্বাভাবিক বডি মাস ইন্ডেক্স হচ্ছে কত? 18.5 থেকে 24.99, তাই না? তারপরে আসলে ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 18-19 একটা প্রশ্ন আসছে, স্থূলতার সাথে কোন রোগটি সম্পর্কযুক্ত নয়? এখানে আছে স্ট্রোক, টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, উচ্চ রক্তচাপ, ক্যান্সার। স্থূলতার কারণে আসলে আমাদের ক্যান্সার কখনো হবে না, হতেও পারে না, হবে না, কিন্তু আমাদের স্ট্রোক হতে পারে। স্থূলতার কারণে চর্বি জাতীয় খাবারগুলো ব্রেনের রক্তনালী বদ্ধ করে দিতে পারে। ডায়াবেটিস অবশ্যই হবে, কারণ অতিরিক্ত গ্লুকোজ গ্রহণ করলে একটা সময় ইনসুলিন ক্ষরণটা বন্ধ করে দেয়। আর উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার তো হবে যারা মোটা হয়ে যায়। তো এই হলো আমাদের মেডিকেলের প্রশ্ন। এবার আমরা একটু দেখি ক খ। সবচেয়ে বেশি ক খ আসলে মূলত আমার মনে হয় এই জায়গা থেকে আসছে। তো ক খ প্রশ্নগুলো দেখো কি কি আছে, অনেক প্রশ্ন। যেমন দেখো এখানে ক খ প্রশ্নগুলো কি কি আছে। স্থূলতা কি, মানে সংজ্ঞাটা বলেছে। কুমিল্লা বোর্ড 23, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম বোর্ড একই সাথে 22 সালে আসছিল, ঢাকা বোর্ড 21। কাইম কি, সিকাম কি, অবিসিটি কি, কাইলোমাইক্রন কি, বিএমআই কি, কবলেট কোষ কি, এই সবগুলো হচ্ছে আমাদের 1 নম্বরের পরীক্ষার জন্য আসছে। আর অনুধাবন প্রশ্ন বলছে কাইলোমাইক্রন কিভাবে শোষিত হয়। কাইলোমাইক্রন বলতে হচ্ছে এই লিপিডের যে খাদ্য উপাদানগুলো ছিল, সেই খাবার উপাদান যখন শোষণ হয় সেটার কথা বলেছে। আর বিএমআই বলতে কি বুঝো, বডি মাস ইন্ডেক্স কি বুঝো, সেটার সূত্র সহ তোমাকে সেই জিনিসটা বর্ণনা করতে হবে। তো 4 নাম্বার সিকিউ গ ঘর ক্ষেত্রে কি ধরনের প্রশ্ন আসছে চলো আমরা একটু দেখি। গ ঘর ক্ষেত্রে এখান থেকে আসছে স্থূলতার কারণ ও প্রতিকার ব্যাখ্যা করো। মানে কারণ এবং প্রতিকার জানতে চেয়েছে, কি কি কারণে হয়, কি কি কারণে তুমি কিভাবে প্রতিরোধ করতে পারো। যেহেতু এটা গ ঘর জন্য আসছে, মোটামুটি ভাবে কারণ থেকে 4-5টা পয়েন্ট এবং প্রতিকার থেকে 4-5টা পয়েন্ট পছন্দনীয় প্রশ্ন দিয়ে দিবা। রাজশাহী বোর্ড 21। তারপরে বলছি স্থূলতা প্রতিরোধে কি কি কারণ এবং বিএমআই নিয়ন্ত্রণ করো। তার মানে তোমার এখানে কিছু ছোটখাটো ম্যাথও কিন্তু আসে। দেখতে পাচ্ছ দিনাজপুর বোর্ড 23-এ আসছিল, যে খুব রিসেন্টলি পরীক্ষার প্রশ্ন আসছিল, 24-এ যেহেতু পরীক্ষা হয়নি। তো এই জন্য অবশ্যই সেকেন্ড পেপারের জন্য কিন্তু তার মানে ম্যাক্সিমাম প্রশ্নগুলো দেখছো শোষণ থেকেও প্রশ্ন আসেনি, বৃহদান্ত থেকে প্রশ্ন আসেনি, স্থূলতা থেকেই প্রশ্ন আসছে। তো তোমাদেরকে একটা কথাই বলবো যে অবশ্যই দ্বিতীয় পত্র পরীক্ষার সময় অবশ্যই ক্যালকুলেটর নিয়ে যাও, যে ক্যালকুলেটরটা তোমাদের পরীক্ষার জন্য অনুমোদিত। তাই ভালো থাকো, সুস্থ থাকো। ও আর হ্যাঁ, অবশ্যই লাস্টে এই কথাটা বলতে ভুলে গিয়েছি। কি হবে? ইউ ক্যান বি দ্য গ্রেটেস্ট, ইউ ক্যান বি দ্য বেস্ট, ইউ ক্যান বি দ্য কিং কং ব্যাঙ্গিং অন চেস্ট, ইউ ক্যান বি দ্য হল অফ ফেম। তো আমরা আজকের মাধ্যমে পরিপাক শোষণের সম্পূর্ণ অধ্যায়ের সবগুলো টপিক তোমাদের সামনে সুন্দর করে উপস্থাপন করে দিয়েছি। যে উদ্দেশ্যে ক্লাসগুলো নেওয়ার কথা ছিল সেই উদ্দেশ্যটা ফুলফিল করে দিয়েছি। এখন তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে এই অধ্যায়টা সম্পূর্ণভাবে করা, বেসিককে স্ট্রং করা এবং ভাইয়াকে একটা ধন্যবাদ দেওয়া। ধন্যবাদ হিসেবে কিভাবে দেবা? বায়োবি গ্রুপে যুক্ত হবা, আমার সাথে কন্ট্যাক্ট করবা, এবং এই যে ক্লাসগুলো নিলাম প্রায় টোটাল 6টা ক্লাসের মাধ্যমে ফুল বেসিক সহ এইচএসসি অ্যাডমিশন তারপরে হচ্ছে ভার্সিটি মেডিকেলের প্রশ্নগুলো দেখালাম, ক খ সৃজনশীল বলে দিলাম, ফুল বেসিকও তোমাদেরকে দিয়ে দিলাম। সেগুলো কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে জানাবা। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন কোনো অধ্যায়ের নতুন কোনো সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ এরকম একটি প্লেলিস্ট নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বিদায় নিচ্ছি পরিপাক শোষণের এই অধ্যায় থেকে। আল্লাহ হাফেজ।